মেহেরজানের জানাজার শেষ হতে বাড়ির লোকজনের ভিড় কমাতে লাগলো আস্তে আস্তে। এখন বাড়িতে হাতে গোনা কয়েকজন লোক, কর্মচারী এবং প্রতিবেশীরা রয়েছে। গ্রামের দূর দূরান্ত লোকেরা চলে গেছে। গ্রামের আরও কিছু গণ্যমান্য লোকেরা জানাজা শেষ করে এসেছেন ওহাব চৌধুরীর সাথে দেখা করতে। বৈঠকখানাতে তাদের সঙ্গে টুকিটাকি কথা বলেছেন ওহাব চৌধুরী। সঙ্গে উপস্থিত আছে তার ছোট দুই ভাইও। এমপি শাহাদত হোসেনও এসেছে। তুরজার হাতে স্যালাইন এখনও খোলা হয়নি। সেখানে মানিক, শফিক, ফারুক সহ আরও কয়েকজন উপস্থিত আছে। কবিতা তুর্য বিছানার পাশে বসে আছে। চারদিকে লোকজনের ভিড়ের আদিতি কোথাও খুঁজে পায় না সাইফানকে। লোকটা কাল থেকে কিছুই মুখে দেয়নি, পাবে বা কি করে? সাইফকে যে বা টানতে টানতে নিয়ে গেছে শেষ মাথার মোড়ে। নেহাট নেহাট একটা গ্রাম এলাকা, তার উপর বাড়িতে কারো মন মানসিকতা ভালো নেই। এত বড় একটা ঘটনা ঘটেছে, দ্বিধায় কিছু বলতে পারছে না, নয়তো এতক্ষণ লাগিয়ে দিত দুঘাত। ওহাব চৌধুরী ভিতরে লোকজনদের সাথে মেহেরজানের দোয়া মাহফিলে আয়োজন করার বিষয়ে কথা বলছে। ছোট দুই ভাইয়ের ওপরে দায়িত্ব দেওয়া হলো। দিনের সময় যত পার হয় বাড়ির মানুষজনও কমতে থাকে। আকবত তার স্ত্রী নিয়ে আসে দুপুরে রান্না করে দেওয়ার জন্য। রান্নাগুলো শুধু শুধু পড়েই থাক, কারো খাওয়া ইচ্ছে নেই। দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। প্রতিবেশীরাও চলে গেছে যে যার মতো। এখন শুধু বাড়ির সদস্য আর কয়েকজন কর্মচারী আছে বাড়িতে। এখনও সাইফের দেখা পাচ্ছে না আদিতি। খেয়াল করে দেখল যে বা কেউ কোথাও দেখছে না। তখন লতার কথাটা মনে পড়ল। সাইফকে কেউ একজন টানতে টানতে নিয়ে গেছে। এই বাড়িতে জিন্স প্যান্ট পরা মডার্ন একমাত্র জেবাই আছে। সবার সাথে আলোচনা সাপেক্ষে আরও 4 দিন পর মেহেরজানের দোয়া মাহফিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্ধ্যাবেলা আকবরের স্ত্রী লতিফা এবং আঞ্জুমানকে জোর করে অল্প কিছু খাইয়েছে। আকবরও মানিককে সাথে করে ওয়াজ চৌধুরী এবং হাসান চৌধুরীকে অল্প কিছু খাইয়েছেন। নদী টেনশনে সারাদিন খাওয়া দাওয়া নেই। দিঘি ও বনের পিছনে অনেক ঘুরেছে খাওয়ার জন্য জোর করতে, কিন্তু খায়নি নদী। কাল সারা রাত জার্নি করে এসেছে, একটুও ঘুম হয়নি। তার মধ্যে সারাদিন না খাওয়া ক্লান্ত শরীরে নদী ঘুম চলে এলো। লতিফাকে উপরে ঘুমে ঔষধ দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। ওহাব চৌধুরীর প্রেসারের ওষুধ খেয়ে শুয়ে পড়েছে সন্ধ্যার পরপরই। শহরের তুলনায় গ্রামে এখনও বেশ ঠান্ডা আছে। অদিতি শালা জড়িয়ে দেওয়া দোতলা খোলা বেলকুনির টানে দাঁড়িয়ে আছে। দোতলা বেলকুনিটা থেকে বাড়ির সামনে রাস্তাটা স্পষ্ট দেখা যায়। বাড়ির পরিবেশন নির্বহ হয়ে গেছে। সকালে ক্লান্ত পান্ত ও শোকহাত। কেউ বা ঘুমিয়ে গেছে ক্লান্তিতে, কেউ বা নীরবে চোখ বুজে আছে কোনায়। অদিতি এখনো সাইফের অপেক্ষায় দোতলা বারান্দায় দাঁড়িয়ে। কিন্তু কোথায় সাইফ? সাথে যে বা কেউ দেখা যাচ্ছে না। বাড়ির সকলে মন মানসিকতা ভালো নেই। খোলাও খেয়ালও করেনি যে বা সারাদিন বাড়িতে নেই। তুমুল কল দিয়েছে অনেকবার সারাদিনে, কিন্তু নদী ফোন সাইলেন্ট করে রেখেছে। বিকেলে একবার রিসিভ করে বলেছে যে তার গ্রামে এসেছে, কারণ তার দাদি মারা গেছে। দুই একটা কথা তুমুল জিজ্ঞেস করেছে বিধায় বলেছে। তুমুলের ওপরে যে বা চটে আছে নদী, কারণ কল ধরে কণ্ঠ না শুনেই কেউ কলটা ধরল না বুঝেই উল্টোপাল্টা বলে ফেলেছে। অদিতি যদি বাড়িতে বলে দেয় তাহলে সর্বনাশ। কাল অদিতির সাথে কথা বলতে হবে, হাতে পায়ে ধরে হলেও রাজি করাতে হবে যে ও কাউকে কিছু বলবে না। নদী অতটাও আশাহত হয়নি, কারণ অদিতির সাথে তার সুসম্পর্ক আছে। ঘরের মধ্যে বড় দেয়ালের ঘড়িটা টং টং করে 12টা জানান দিচ্ছে।
তখনও সাইফের আসার খবর নেই। অদিতি অমনে অনেক কিছু ভাবছে। হঠাৎ খেয়াল করলো নিচে অস্পষ্ট কারো অবয়ব গেটের দিকে যাচ্ছে। গায়ে শাল জড়ানো, পরনে লুঙ্গি, কিন্তু সেটা ঠিক চেনা যাচ্ছে না। পিছন পিছন আরেকজন যুবক হারিকেন হাতে যাচ্ছে। গেট পেরিয়ে রাস্তা উঠতে অবয়ব স্পষ্ট হলো। তুর্যা যাচ্ছে পিছন পিছন হারিকেন নিয়ে। মানিক। যত দূর রাস্তা দেখা যায় অদিতি দেখতে থাকলো ওদের যাওয়ার। এর রাতে কোথাও যাচ্ছে তুবা। এত রাতে মানিককে সাথে করে কোথায় যেতে পারে? ব্যালকনিতে প্রচুর ঠান্ডা। অদিতি সরে এসে সিঁড়িতে বসে রইল। সাইজ যতক্ষণ না আসে সে এখানেই অপেক্ষা করবে। সকালে অবশ্য তবে তাকে জবাব দিতে হবে কোথায় ছিল এতক্ষণ। নানান চিন্তায় অদিতি ভিতরে। শিরিন রেডিং এর মাথায় ঠেকিয়ে বসে থাকে। চারপাশটা ভালোই অন্ধকার। তুর্যা গিয়ে তাদের পারিবারিক কবরস্থানে ঢুকলো। সামনেই মেহেরজানের কাঁচা মাটির কবর। চারপাশে বাঁশের চটা দিয়ে বেড়া দেওয়া হয়েছে। কবরস্থানের ঢোকার পর থেকেই তুজার পায়ে গতি কমে গেল। ধীরে পায়ে এগিয়ে গেলে মেহেরজানের কবরের কাছে মাটিতে লুটিয়ে বসলো। এই মানুষটা তার ভালো থাকার অন্যতম কারণ ছিল। সারাদিন একে অপরের সাথে ঝগড়া করলেও দুইজন দুইজনকে মারাত্মকভাবে ভালোবাসতো। কবরের মাটি ছুঁয়ে দেখলো তুর্যা। খাটিয়া ধরে নিয়ে আসতে পারেনি, পরে চলেনিও তার। তুর্যার বাচ্চা ছেলে মতো কথা বলতে শুরু করলো, যেন কোনো জীবিত মানুষের সাথে কথা বলছে। দাদি শুনছো? তোমার এখানে ডর লাগে না? আমার তো লাগে। তুমি ওঠো, চলো বাড়ি লইয়া যায় তোমারে। দাদি শুনতাছো? মেহের, ওর রমানের মা। বেড়া টানতে মাথা ঠেকায় তুর্যা। পাশে মানিক হারিকেন নিয়ে দাঁড়িয়ে আছে। তুমিও আমাকে ফাঁকি দিলা দাদি। আমারে সবাই কেন ঠকায় কও তো? আমি খারাপ বইলা? আমি কি হাসাই মেলা খারাপ দাদি? তুমি তো আমারে খারাপ জানাইলা ভালো পাইতা। সারা দিন বকা দিয়া, রাতেই এই খারাপটার জন্য খাওয়ান লইয়া বইসা থাকতা। আমারে আমারে পেটে ধরা মাও কোনোদিন খাওয়ার নিয়ে বয়ে থাহে নাই। আমি না পর্যন্ত যত পর্যন্ত। এখন আমার এ যত্ন কে করব? মেহের। তুর্যা শুয়ে পড়ল কবরের পাশে। হাত বুলিয়ে দিল মেহেরজানের কবরে। মানিক এর হাতে হারিকেল ধরে অন্য হাতে চোখ মুছল। কাঁদতে কাঁদতে বলল, মেলা রাইত হইছে ভাই, চলেন। তুর্যাকে টেনে তুলো মানিক। গায়ে মাটি লেগে আছে। সেভাবেই ঢুকলো বাড়িতে। বসে থাকতে থাকতে কখন যে অদিতির চোখটা লেগে গেছে বলতেই পারবে না। খট করে দরজা খোলার শব্দেও তার হুঁশ ফিরল। তুর্যা ফিরল, হাতে হারিকেন। মানিককে বাড়ি পাঠিয়ে দিয়েছে। 2 রাত ঘুমায় নাই ছেলেটা। আদিতির চোখ মুছতে মুছতে হারিকেনের আলোয় আলোয় দেখলো তুর্যা মলিন মুখটা। তুর্যা যখন ওর সামনে। তুর্যার ঘর ওপরে, আর উপরে উঠবার সিঁড়িতে বইসে ঘুমে ঢুকেছে অদিতি। তুর্যাকে দেখে খানিকটা ভয়ও পেল। তুর্যা ভারিক্কি গলায় বলল, সরে বস। আর এত রাতে এখানে কেন তুই? অদিতি একটু সাহস হলো। কাচুমাচু হয়ে সরে দাঁড়ালো সিঁড়ির থেকে। তুর্যাকে যাওয়ার জায়গা দিল। আসলে আপনার ভাই এখনো বাড়ি ফেরেনি। আর আর অদিতি মাথা নিচু করে বলল, নদী আপুর খালাতো বোন জেবা আপু। উনাকেও সকাল থেকে দেখছি না। তুর্যা কপালের চিন্তায় ভাঁজ পড়ল। জেবার চরিত্র সম্পর্কে সে ভালোই অবগত। তুর্যা অদিতির দিকে তাকিয়ে বলল, আয় আমার সাথে। কোথায়? শফিক বলেছিল বিকেলে ওদের পূর্বপাড়ার দিকে যেতে দেখেছে। রাশেদ তালুকদারের বাড়ি ওই দিকে। ওরা আবার আমাদের ভালো চোখে দেখে না। কি করতে কি করে দেবে? তুর্যা আর এক মুহূর্তেও না দাঁড়িয়ে গ্যারেজ থেকে জিপ বার করলো। অদিতি সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে। তুর্যা ঘাড় ঘুরিয়ে বলল, তুই কি যাবি? অদিতি সব ভয় ডর ভুলে সত্যি সত্যি গিয়ে
উঠে পড়ল তুর্যার জিপে। কারণ তুর্যা যা করবে সরাসরি করবে, ছলনা করে নিয়ে গিয়ে কোনো ক্ষতি করা তুর্যার স্বভাবের মধ্যে পড়ে না। ভারী একটা টর্চ লাইট অদিতির হাতে দিয়ে বলল, এই নে। পূর্ব পাড়ায় জিপ ঢোকার পর থেকে চারদিকে আলো ফেলে দেখবি কোথাও দুটোকে দেখা যায় কিনা। পূর্বপাড়া হয়ে মণিপুর পৌঁছে গেল জিপ, কিন্তু রাস্তায় বা আশেপাশে কোথাও নজরে পড়ল না ওদের। সাইফের ফোনটা বাড়িতেই। তুর্যা মণিপুর জঙ্গলের কাছাকাছি গিয়ে জিপ থামলো। ঘড়ির কাঁটায় রাত তখন 3টা 21। অদিতি এবার একটু ভয় পেল। কি করতে চাইবে তুর্যা? জিপ থেকে নেমে সামনে গিয়ে যায়। অদিতি তখন খেয়াল করলো উপুর হয়ে পড়ে আছে জেবা। তুর্যা জেবাকে পাজা করে কোলে করে জিপের পিছনে শুইয়ে দিল। দেখ তো এটা জ্ঞান ফেরাতে পারিস কিনা। অদিতি নেমে গিয়ে পিছনে উঠল, শরীর ঝাঁকিয়ে বারবার ডাকছে জেবাকে। তুর্যা বলল, দেখ পানির বোতল আছে ওখানেই, মুখে ছিটা নে। অদিতি তুর্যার ভাষা সম্পর্কে কিছুটা হলেও অবগত। পানি ছিটা দিতেই ধরফরিয়ে উঠল জেবা। যেবারে হাঁপাচ্ছে আর শ্বাস নিচ্ছে। তুর্যা জেবারের সামনে দাঁড়িয়ে বলল, এই লাংচুন্নি, সাইফ কোথায়? বল সাইফ কোথায়? জেবা অদিতির কাঁধে মাথায় হেলিয়ে দেয়। যা জানি না সাইফ কোথায়। জানোস না? ওই অদিতি, ওরে গাড়ি থেইকা নামা। নাসর জানে না সাইফ কোথায়। তাহলে ওদের দিয়ে আমরা কি করুম? নামা জলহস্তিশালী রে। হঠাৎ সাইফের গলা শোনা যায়। পাশের ঝোপ থেকে আওয়াজ আসে, দাদা ভাই, আমি এখানে। মগাচুদা, তুই ওইখানে কি করছিস? সারা বাড়ির জায়গা থাকতে এই লাংচুরিরে লইয়া জঙ্গলে আসছিস পিছন মারা দিতে? জানোয়ার কেন? হার কর। তুর্যা সাইফকে টেনে তুলল। মাথা থেকে রক্ত পড়ে কপাল গলা দিয়ে শুয়ে গেছে। গাড়িতে এনে বসিয়ে পানি দিল খেতে। সাইফ হেলে পড়ছে বরাবর। অদিতি সাইফের মাথায় পানি দিল একটু। চিন্তিত গলায় বলল, কে করেছে আপনাদের এই অবস্থা? সাইফ অদিতির বুকে মাথা ঠেলিয়ে বলল, রাশেদ তালুকদারের ছোট ছেলে আর অনেকগুলো লোকজন আমাদের ধারা করেছিল। ওদের ছেলে একটা লাঠি এসে আমার মাথায় লেগেছে। ওরা আশেপাশেই আছে। আমরা এখানে এসে লুকিয়েছি। কথা বলতে পারছে না সাইফ, শরীরে একটুও বল নেই, শক্তি। তুর্য সময় নিল না সেখানে। সব বাড়ি গিয়ে জিজ্ঞেস করা যাবে, জায়গাটা নিরাপদ নয়। সাইফকে জিপে ওঠানো তুর্যা আর অদিতি ধরে। অদিতিকেও তাড়াতাড়ি জিপে উঠতে বলল তুর্যা। অদিতি জিপের পিছন থেকে আশাকে যেন টার্চের আলো ফেলাতে তার মুখে। অদিতির সাথে সাথে হাত দিয়ে নিজের চোখ ঢেকে ফেলল। তুর্যা শব্দ পাচ্ছে, একদল লোকের ঝাপঝাপ পায়ের আওয়াজ। অনেকগুলো লোক ছুটে আসছে ওদের দিকে। তুর্যা জিপ স্টার্ট দিয়ে বলল, তাড়াতাড়ি উঠে আয় অদিতি, নইলে আজ আমগো সব কয়টার লাশ পড়ব এইখানে। অদিতি দৌড়ে গিয়ে জিপে উঠল। তুর্য অমনি টান দিল জিপ। জঙ্গলের সরু রাস্তা দিয়ে দ্রুত জিপ চালানো ভীষণ রিস্ক। তবুও সবার জানের মায়া করে তাড়াতাড়ি জিপ ছোটালো তুর্যা। সামনে কেউ পড়লেও তাকে পিষে চলে যাবে। পিছনে থাকা লোকগুলো কাছে কোনো জিপ নেই, কোনো গাড়িও নেই, তবে তারা থামে নাই। পায়ে হেঁটেই দৌড়েছে জিপের পিছনে পিছনে, আর লাঠি ছোটা ছুটছে তাদের দিকে। সামনে তুর্যা আর আদিতি বসে, আর জিপের পিছনের জায়গাটাতে সাইফ আর জেবা শুয়ে আছে। দুজনেই নিস্তেজ। অদিতি ভয়ে হচ্ছে, কিন্তু এসে আবার ওদের গায়ে না লাগে। তুর্যা জিপ থামালো না। মণিপুর জঙ্গল পার হতে যে গা হালকা হয়ে গেছে তুর্যার, তবুও জিপ থামলো না। একেবারে চৌধুরী বাড়ি এসে থামায় জিপ। জিপ থামাতেই অদিতি নেমে পড়ে। তুর্যার শরীর হাত পা কিছুই চলছে না। স্টিয়ারিং এর মাথায় ঠেলিয়ে আদিতিকে বলল, যা
দেখ কি অবস্থা ওদের। অদিতি পিছনে গিয়ে চিৎকার করে উঠল, দাদা ভাই ও তো নেই। তুর্যা চট করে মাথা তুলে পিছনে ফিরালো, কে নেই। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। গল্প খাঁচায় বন্দি ফুল চলবে।